পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন ভ্রমণে আপনাদের স্বাগতম। হ্যাঁ, আজকে আমাদের ভ্রমণ গল্পের শুরুটা হচ্ছে সুন্দরবন থেকে। একেবারে আনকাট বা রভাবে আজ সুন্দরবন ভ্রমণের যাবতীয় আদ্যপান্ত আপনাদের সাথে শেয়ার করব। সুন্দরবন 1997 সালের 6 ডিসেম্বর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ম্যানগ্রোভ বন হিসেবে গোটা বিশ্বে স্বীকৃতি পায়। পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, কুমির, সাপ ও অসংখ্য পাখির আবাসস্থল হচ্ছে এই সুন্দরবন। যারা সুন্দরবন ভ্রমণের ইচ্ছা থাকা সত্ত্বেও সময় করে উঠতে পারছেন না বা ভাবছেন কিভাবে স্বল্প সময় সুন্দরবন ভ্রমণ করবেন, এই ভিডিওটি মূলত তাদের জন্য। ঢাকা থেকে সুন্দরবন ভ্রমণের জন্য অসংখ্য গাড়ি আছে। গাড়িগুলো শহরের বিভিন্ন স্থান থেকে খুলনা বা মংলার উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে খুলনার চেয়ে মংলাগামী গাড়িগুলো সুন্দরবন ভ্রমণের ক্ষেত্রে কিছুটা সহজ হয়, তাই চেষ্টা করবেন মংলাগামী গাড়ির টিকিট করতে। এই গাড়িগুলো ঢাকার শ্যামলী, কলাবাগান, সায়দাবাদ, যাত্রাবাড়িতে অ্যাভেলেবেল পাওয়া যায়। আমার সুন্দরবন ভ্রমণের গল্পটা শুরু হচ্ছে ঢাকা সায়দাবাদ বাস স্টপেজ থেকে। রাত 12টায় ঢাকা সায়দাবাদ থেকে মংলার উদ্দেশ্যে ছেড়ে যায় আমাদের বাস। বাংলাদেশের অন্যান্য ট্রাভেল ডেস্টিনেশন থেকে সুন্দরবন কিছুটা আলাদা। সুন্দরবন ভ্রমণের ক্ষেত্রে চেষ্টা করবেন কোনো ট্রাভেল গ্রুপের সাথে অ্যাড হতে। ঢাকা থেকে অসংখ্য ট্রাভেল গ্রুপ প্রতি সপ্তাহে সুন্দরবন ভ্রমণে যায়। এতে করে সময়ের পাশাপাশি আপনাদের খরচও কিছুটা কম হবে। আমার সুন্দরবন ভ্রমণের প্যাকেজটা আমি একটা ট্রাভেল গ্রুপের মাধ্যমেই নিয়েছিলাম। মংলাকে উদ্দেশ্য করে পদ্মা সেতুর ওপর দিয়ে প্রবল বেগে ছুটে চলেছে আমাদের বাস। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করছি আমার সাথেই থাকবেন। বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ভ্রমণ গল্প নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। ঘড়িতে এখন সময় 2:30। আর এই পর্যায়ে আমাদের যাত্রা বিরতি দেওয়া হয়েছে ঢাকা খুলনা মহাসড়কের হাইওয়ে রেস্টুরেন্ট স্কাই ব্লুতে। এখানে আমাদের 20 মিনিটের ছোট্ট একটা যাত্রা বিরতি দেওয়া হয়েছিল। এই সময়টাতে আমরা যে যার মতো করে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। আমরা আছি মূলত এখন মংলা ঘাটে। এটা হচ্ছে মংলা ঘাট। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যখন আপনারা সুন্দরবন ভিজিটে আসবেন, লাইক ঢাকা থেকে আসেন, চিটাগং থেকে আসেন, সিলেট থেকে আসেন, মূলত এই ঘাটটাতেই আপনাদের আসতে হবে। আর এখানে ছোট্ট একটা বাজার আছে। যখন আপনারা আপনাদের গাড়িগুলো পার্কিং করবেন, ওই দেখেন, ওই যে সামনে যে দেখতে পাচ্ছেন, এখানে মূলত আপনার বাস, মাইক্রো, মিনি বাসগুলোকে পার্কিং করা হয়। আর এই হচ্ছে এই ঘাটের ছোট্ট একটা বাজার। এই যে ছোট্ট ছোট্ট কিছু দোকান আছে, এই যে দোকানপাটগুলা, এগুলোতে মূলত আপনারা আপনাদের সকালে নাস্তা করে নেবেন। এখানে একটা খুব বিখ্যাত হোটেল আছে, স্বর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে মূলত আপনার সকালে ভুনা খিচুড়ি, ডিম পাওয়া যায়, পরোটাও পাওয়া যায়। আর কোনো রেস্টুরেন্ট নাই এখানে আপাতত। তো আপনারা যখন সুন্দরবনে যাবেন তখন এই হোটেল থেকে মানে সামান্য কিছু হালকা খাবার খেয়ে নেবেন। আর এই ঘাটটাকে স্থানীয় লোকজন এক এক নামেই চিনে। যেমন আমরা যারা এই অঞ্চলের না, আমরা যারা বাইরে থেকে আসি, তারা মূলত আমরা এটাকে মংলা ঘাটেই হিসেবে চিনি। তবে স্থানীয় লোকজন এটাকে মংলা পানির পাম্প, তারপরে মংলা পিকনিক স্পট ইত্যাদি ইত্যাদি নামে এটাকে চিনে। চলেন এই ঘাটের সামনের অংশটা আপনাদের দেখাই। আর একটা কথা না বললেই নয়, মূলত এই মংলা ঘাট থেকেই আপনারা যারা সুন্দরবনে যাবেন, এখান থেকে আপনাদের লঞ্চ বলেন, নৌকা বলেন, এইগুলো এখান থেকে আপনাদেরকে রেন্টে নিতে হবে, ভাড়ায় নিতে হবে। আর সুন্দরবনগামী যতগুলা লঞ্চ আছে বা নৌকা আছে, স্পিড বোট আছে, মূলত সবগুলো এই ঘাটেই আপনার পার্ক করা থাকে। আপনাদের একটু দেখাই, ওই যে দেখেন, ওই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট নৌকা। এই নৌকাগুলোই মূলত বিভিন্ন গ্রুপে ভাগ করে রিজার্ভে নিয়ে এই নৌকাগুলোই মূলত আপনাদেরকে কর্মজল বা সুন্দরবনে নিয়ে যাবে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে খুব লাক্সারিয়াস কিছু লঞ্চ, এই লঞ্চগুলো মূলত আপনার এই ঘাট থেকেই রিজার্ভ করে নিয়ে সুন্দরবনে যেতে হয়। এই ছোট্ট একটা লঞ্চ আসতেছে, এটাও আপনার এইভাবেই রিজার্ভ করে নিয়ে যেতে হবে। মূলত এই লঞ্চগুলোকে আপনাদের গ্রুপের সাইজের উপর ডিপেন্ড করে রিজার্ভ করতে হয়। আর লঞ্চ নেওয়ার ক্ষেত্রে আপনাদের অবশ্যই এই মংলা ঘাটেই আসতে হবে। আমরা এখন এই ঘাট থেকে একটা নৌকা রিজার্ভ করব আমাদের গ্রুপের জন্য। পরে এই রিজার্ভকৃত নৌকায় আমরা চলে যাব হচ্ছে সুন্দরবনের কর্মজল ইকো পার্কে। দেন এখান থেকে আমরা আমাদের মতন করে সুন্দরবনটা নিজেদের মতো করে ঘুরে দেখব, আর সাথে আপনাদেরও দেখানোর চেষ্টা করব। তাহলে এখন আমাদের মেন কাজ হচ্ছে এখান থেকে আমরা একটা নৌকা ভাড়া করব। আমরা এখনও আমাদের লঞ্চ ঠিক করতে পারিনি। আমাদের গ্রুপের যারা বাকি গ্রুপমেটরা আছেন তারা লঞ্চ ঠিক করছেন।
এই ফাঁকে আমি আপনাদের এই মংলা জেটিঘাটটা একটু ঘুরে দেখাই। আমার সাথে আমার একজন বড় ভাই আছেন, আমি তার অভিব্যক্তি একটু নেওয়ার চেষ্টা করি। ভাই, সুন্দরবনে এর আগে আসছিলেন? না, ফার্স্ট, এখানে ফার্স্ট। ফার্স্ট না? তো ঢাকা থেকে আসছেন না? জি। ঢাকা থেকে আসলেন মংলা পর্যন্ত, কেমন লাগছে বলে? আসলে আলহামদুলিল্লাহ এই জায়গা অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে না? হ্যাঁ, যে যান্ত্রিকতার বাইরে একটু নর্মাল জীবনে আসলাম আমরা, একটা অন্যরকম অনুভূতি। নদী, তারপরে হচ্ছে নদীর ওই পারে শহর, তারপরে হচ্ছে পার্ক করা যত সব লঞ্চ, আবার মাথার উপর সূর্য উঠছে, অন্যরকম একটা অনুভূতি। দেখেন, আপনাদেরও দেখাই, এই যে লঞ্চগুলো দেখছেন, এই যে ML বাকরক্ষী 1, তারপরে আবার ওই সাইডে দেখেন, ওই যে এগুলো মূলত সবই আপনার সুন্দরবনে যাবে। অসংখ্য লঞ্চ, এখান থেকে আপনারা লঞ্চ পাবেন, স্পিড বোট পাবেন, বড় বড় পাবেন, ডিঙ্গি নৌকা পাবেন। আবার যারা ছোট্ট পরিবার, মানে অল্প কিছু মানুষ আসছেন, তারা তো এত বড় ফেরি বা লঞ্চে তাদের দরকার হবে না, তারা ছোট ছোট নৌকাও নিতে পারেন। আবার দেখেন, এখানে স্পিড বোটের পাশাপাশি আপনারা এই যে দেখতেছেন, এগুলো মূলত হচ্ছে মাছ ধরার জন্য নৌকা, যেগুলো আপনার সমুদ্রে থাকে। ওই দেখেন এক আন্টি আঙ্কেল, ওনারা এই নৌকাটা নিয়েছেন, আপনারা সুন্দরবন যাবেন। এইরকম ছোট পরিবারদের জন্য এরকম ছোট ছোট আপনারা ইঞ্জিন চালিত বোটও এখানে পেয়ে যাবেন, তাই এটা নিয়ে চিন্তা করতে হবে না। আমরা ইতিমধ্যে আমাদের বোট পেয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, সবাই এরা মূলত সবাই আমাদের বোটেই যাবে, আর এই হচ্ছে আমাদের বোট। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের বোটে উঠে বসবো, দেন মংলা থেকে যাত্রা শুরু করব করমজলের উদ্দেশ্যে। তাহলে দেখা হচ্ছে করমজল। ওহো, আমরা যাচ্ছি সুন্দরবন অভিযানে। দেখুন আমাদের বোট, আর ওই যে দেখেন কি পরিমাণ লাইন, সবাই বোটের জন্য অপেক্ষা করতেছে। আমাদের পাশে একটা বোট অলরেডি ছেড়ে দিছে, এখন আমাদের বোটও ছেড়ে যাচ্ছে। দেখা হচ্ছে সুন্দরবনে। এখন আমরা যে জায়গাটায় আছি, এই জায়গাটা যদি আপনাদেরকে না দেখায়, তাহলে সুন্দরবনের যে অরিজিনাল সৌন্দর্য, সেটা থেকে আপনাদের বঞ্চিত করা হবে। দেখেন ভাই, সুন্দরবনের সৌন্দর্য দেখেন একবার, এই দেখেন, দেখছেন পুরাটাই বন, পুরাটাই বন, যত দূর চোখ যাবে শুধু বন আর বন, বনাঞ্চল। আমরা সবেমাত্র সুন্দরবনের ভিতর প্রবেশ করছি। আমাদের লঞ্চ ইতিমধ্যে সুন্দরবনের পাড়ে চলে এসেছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সুন্দরবনের ভিতর প্রবেশ করব। আর সুন্দরবনের খুঁটিনাটি যত কিছু আছে, যা আমরা এক্সপ্লোর করব, আপনাদের দেখানোর চেষ্টা করব, সাথে থাকুন। আমরা একেবারেই সুন্দরবনের পার ঘেঁষে ঘেঁষে চলছি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা বাংলাদেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে প্রবেশ করবো ইনশাল্লাহ। দেখুন আমাদের সামনে আরো ছোট্ট একটা তরী আছে, ছোট্ট একটা বোট। আর যারা ছোট্ট পরিবার নিয়ে আসবেন বা অল্প কিছু মেম্বার নিয়ে আসবেন, তারা এই বোটগুলো নিতে পারেন। ওই দেখেন বানর, দেখছেন বানর দেখা যাচ্ছে। সুন্দরবন সবাই সবাই লাফায় উঠছে, দেখেন বোর্ডের উপর সবাই লাফায় উঠছে। ভাই সত্যিই জীবন সুন্দর, জীবন সুন্দর। জীবনকে যদি উপভোগ করতে জানেন, তবে জীবন আসলেই সুন্দর। আমরা ইতিমধ্যে আমাদের ডেস্টিনেশন সুন্দরবনের করমজল এরিয়ায় এসে পৌঁছেছি। আমাদের লঞ্চ আর অল্প কিছুক্ষণের মধ্যেই করমজল জেডিতে পার্কিং করবে। ওই যে আপনারা সিঁড়ি দেখতে পাচ্ছেন, এটাই মূলত হচ্ছে করমজল এরিয়ার জেডি। ওখানে আমাদের লঞ্চ পার্কিং করবে। আর দেখুন এই এরিয়াতেও, এই স্থানগুলোতেও লঞ্চ পার্কিং করা যায়। ইতিমধ্যে বেশ কিছু ওয়াটার বোট লঞ্চ এখানে পার্কিং করা আছে, আর আমাদের বোটটাও আর অল্প কিছুক্ষণের মধ্যে এখানে পার্কিং করবে। আমরা ইতিমধ্যে করমজল এরিয়াতে এসে পৌঁছাইছি, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা করমজলের যে মেন ফটক, ওটার ভিতরে প্রবেশ করবো। ওই যে দেখুন আপনাদের দেখাই, করমজলে স্বাগতম, দাকুব খুলনা। এটা খুলনার ভিতরে পড়ছে। ভাই বলেন না, অনুভূতি কি? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে না? যাক আলহামদুলিল্লাহ। এই হচ্ছে সেই বিখ্যাত করমজল। করমজলে আপনাদের সকলকে স্বাগতম। অনেক ভাইয়েরা ছবি তুলতেছেন, কিন্তু আমাদের আসলে ছবি তোলার কোনো ইচ্ছাই নাই। দেখেন কি পরিমাণ পর্যটক ইতিমধ্যে চলে আসছে করমজলে। সামনে যেন কি একটা রাখা আছে, মানুষ দেখছিলাম ভিড় করছে। তাই নাকি? আমাদের গাইডম্যান কি বলছে? আমাদের গাইড কি বলছে না, এখনো কিছু বলে নাই। না কি জানে, আমরা নিজেদের মতো করে একটু করমজলটা ঘুরবো। চলেন, ওই যে ওখানে মূলত সবাই দাঁড়াইছে, আমরা ওই জায়গাটাতে যাই। করমজলে একটা জিনিস আপনাদের দেখাই, সবাই তো মানে অন্য কিছু দেখায়, আমি একটা জিনিস দেখাবো।
দেখেন আমরা নর্মালি যে বাইন গাছের কথা বইয়ে পড়ে থাকি, এই হচ্ছে মূলত সেই বাইন গাছ। দেখেন আপনাদের গাছটা একটু দেখাই। এটা আপনারা সুন্দরবনের প্রায় সব জায়গায় আপনারা বাইন গাছ পেয়ে যাবেন। আর এই সাইডে হচ্ছে কর্মজলের আপনার হরিণদের জন্য একটা তারা গ্রাউন্ড রাখছে। মূলত যতগুলো মানুষ দেখতে পাচ্ছেন, পর্যটক দেখতে পাচ্ছেন, তারা এখন হরিণ নিয়ে বেশি ব্যস্ত। আমি আপনাদের এই জিনিসটা এখানে দেখাই যে করমজলে কি কি মূলত আকর্ষণে আছে। এখানে মূল আকর্ষণে আছে হরিণ, কুমির, কচ্ছপ প্রজনন কেন্দ্র। করমজলে হরিণ, কুমির ও কচ্ছপ প্রজননের ব্যবস্থা আছে, মানে এখানে প্রজনন করানো হয়। চলেন এখন আপনাদের করমজলটা একটু ঘুরে দেখাই। সুন্দরবনের করমজল পার্কের ভিতর প্রবেশের সাথে সাথে আপনাদের এখানে একটা বিলবোর্ডে স্বাগতম জানানো হবে। এই বিলবোর্ডে লেখা আছে স্বাগতম করমজল ইকো ট্যুরিজম কেন্দ্র এবং বন্য প্রাণী প্রজনন ও লালন পালন কেন্দ্র। এটা স্থাপিত হয়েছে 2000 সালে। বন অধিদপ্তরের আন্ডারে এটা আছে মূলত। আর চলেন এবার এই সাইডটা, করমজলের এই সাইডটা আপনাদের একটু দেখাই। ওই যে আপনারা দূরে দেখতে পাচ্ছেন মূলত এটা হরিণ। চাচা এগুলো কি? হরিণের খাবার। হরিণের খাবার? এগুলো দিলে কি হরিণ কাছে আসে? হাতের কাছে আসবে, একবার হাতের কাছে আসবে নাকি? এটা কি 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 পাতা? এটা পালং শাক, পালং শাক, কলমি শাক, কলমি শাক, কপি, ওটা পাতাকপি। পাতাকপি। ও আচ্ছা আচ্ছা। এটা ধরবেন, হাতের কাছে চলে আসবে। কয় টাকা করে নেন এগুলা? 5 টাকা, মাত্র 5 টাকা। যেটা নেবেন 5 টাকা। তাহলে দেন আমাকে 2টা, আমিও খাওয়াই। এই নেন, আপনার 2 পাতায় 2টা দিলাম, নেন। ওকে। হরিণের খাবার। ও এখানে যদি করমজলে আপনারা আসেন, ছবি তুলবেন। এই কাকাদের পেয়ে যাবেন। কাকারা হরিণের খাবার বেচে। যারা হরিণকে একবারে কাছে মানে পেতে চান, হাত দিয়ে ধরে দেখতে চান, তারা এখান থেকে 5 টাকার করে শাকের পাতা নিয়ে হরিণদের খাওয়াতে পারেন। নর্মালি এখানে করমজল আসলে আপনার হরিণদের এমনিও ধরতে পারবেন। ইতিমধ্যে করমজলে হরিণ প্রজনন কেন্দ্রের সামনে দেখেন কত পর্যটকের ভিড় করছে। তারা সবাই হরিণদের খাওয়াচ্ছে। আমিও শাক নিয়েছি হরিণকে খাওয়ানোর জন্য। দেখেন হরিণ আমাদের কত কাছে ভাই। এ খাজা খাজা, এ মেরা লাল্লু খাজা। আজা আজা আজা। ভাবা যায় যে হরিণকে আমরা ধরতে পারতেছি। হ্যাঁ, হরিণকে আপনারা যদি করমজলে আসেন সুন্দরবনের, তাহলে হরিণকে এভাবে ধরতে পারবেন। দেখেন হরিণ আমাদের কত কাছে এসে আমাদের ধরা দিচ্ছে, ভাবা যায়। যদিও হরিণের মাংস খেতে খুব মজা, কিন্তু এখানে আসলে খাওয়ার কোনো সুযোগ নাই। এখানে হরিণ আপনাদের দেখতে হবে, আর মাংস খাওয়ার কথা চিন্তাও করা যাবে না। দেখেন কত কত হরিণ, কত কত হরিণ, সব চিত্রা হরিণ ভাই। এগুলো সব চিত্রা হরিণ? হ্যাঁ, সব চিত্রা হরিণ না? কত বড় হরিণ। চলেন আমরা এই সামনের দিকটা একটু যাই। করমজলের এখন আমরা যে সেগমেন্টটাতে আছি, এটা হচ্ছে কুমির প্রজনন কেন্দ্র। এখানে মূলত কুমির প্রজননের কাজটা এখানেই করা হয়। দেখেন এই জায়গাটার মানে পানিটা কিন্তু অনেক ডিপ, তাই কুমিরগুলোকে দেখা যাচ্ছে না ঠিক মতন, কিন্তু একটা কুমির ভেসে আছে। দেখেন আপনারা ঠিক দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না। একটা কুমির ভেসে আছে, অনেক বড়। মূলত করমজলের এই জায়গাটাতেই আপনাদের কুমিরদেরকে রাখা হয়, আর প্রজননটা এই জায়গাটাতেই করা হয়। পাশে আরো একটা কুমিরের আছে। ও হ্যাঁ, এটা একটু ডিফারেন্ট। দেখেন এখানে সব কুমিরের মানে প্রজনন এখানে করার পর কুমিরের যে বাচ্চাগুলো হয়, মূলত বাচ্চাগুলোকে আর আলাদা একটা জায়গায় রাখা হয়। এটা হচ্ছে কুমিরদের বাচ্চাগুলোকে রাখা হয় এই জায়গাটাতে। দেখেন এ কি নোনা মানে কুমির, মানে একবারে রিয়েল বন্য যে কুমিরটা, সেটাই মূলত এই কুমিরগুলা না? এই কুমিরগুলো এক একটা কত ফিট পর্যন্ত হয় ভাই? এই কুমিরগুলো এক একটা মানে আমি যেটা শুনলাম যে 8 ফিটের উপরে হয়, মানে অনেক বড় কুমির হয়। 8 ফিট ভাবেন তাহলে, একজন মানুষ যদি 6 ফিট হয় আর এক কুমির হবে 8 ফিট, বিশাল। চলেন এবার করমজলের অন্য সাইডটা আপনাদের একটু দেখাই। নর্মালি আমরা এতক্ষণ আপনাদের কুমির প্রজনন কেন্দ্র এবং বাচ্চা কুমিরের আবাসস্থল দেখিয়েছি, কিন্তু এখন যে জিনিসটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে এই যে মানে ওপেন পুকুর। এই পুকুরে মানে বন্যভাবে আপনার কুমির করা হয়, চাষ করা হয়, মানে কুমির একেবারে খোলাভাবে ছেড়ে দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই দেখেন কুমির মাথা বের করে আছে, দেখছেন? এখানে পুরা ছাড়া আছে একবারে ওপেনলি। আর এই জায়গাটাতে দর্শনার্থীদের প্রবেশ একেবারেই নিষেধ। এখানে সতর্কীকরণ বার্তা দেওয়া আছে, কুমিরের গায়ে কেউ ঢেল ছুঁড়বেন না, বোতল ছুঁড়বেন না, কোনো প্রকার টিস্যু বা খাবার ছুঁড়বেন না। কর্তৃপক্ষ অনুরোধ করছেন। যেহেতু কর্তৃপক্ষ এসব করতে না করছে, আমরা করব না, আমরা ভালো মানুষ যেহেতু, এসব আমরা করব না, আপনারাও করবেন না আশা করি। চলেন এবার ভাই ওই সাইডটা একটু ঘুরে দেখি করমজলে।
সুন্দরবনের করমজল পার্কের লোকালয়টা আপনাদের দেখিয়েছি, তবে এবার একটু গহীনটাও দেখাই। আপনারা যারা স্পেশাল পার্সন, যেমন গার্লফ্রেন্ড, বন্ধু বা বান্ধবীকে নিয়ে আসতে যাচ্ছেন, মানে যারা বান্ধবীকে নিয়ে আসতে চাচ্ছেন বা নিজের প্রিয় মানুষকে নিয়ে আসতে চাচ্ছেন, যে আমরা এখানে একটু নিরিবিলি সময় স্পেন্ড করব, নিরিবিলি একটু সময় পার করব, একটু গল্প করব, একটু আড্ডা দিব, তাদের জন্য করমজলে বিশেষ ব্যবস্থা আছে। আর সেই ব্যবস্থা হচ্ছে, দেখেন এইটা, দেখেন একেবারে বনের মাঝখানে, মানে বনের গহীনে করমজলের কিছু দূর পরপর এইরকম আপনার বসার জন্য তারা ব্যবস্থা রেখেছেন, যেন আপনারা এখানে নিরিবিলি নিভৃতে একটু বসে গল্প করতে পারেন। মূলত আসলে এই প্ল্যানটা করা হয়েছে যে স্পেশাল মানুষদের নিয়ে আপনারা যেন নিরিবিলি একটু এখানে বসতে পারেন। এটা তাদের একটা বিজনেস পলিসিও হতে পারে। চলেন এবার করমজলের অন্য সাইডটা আপনাদের দেখাই। করমজল পার্কের সবচেয়ে যে আকর্ষণের কেন্দ্র, সেটা হচ্ছে এই ওয়াচ টাওয়ার। মানে সুন্দরবনে যারাই আসেন বা করমজল এরিয়াতে যারাই আসেন, এই পার্কের ভিতরে যারাই আসেন, এই টাওয়ারে যদি না উঠে তারা, তাহলে তাদের মানে সুন্দরবন ট্রিপের বা করমজল ট্রিপের প্রায় 16 আনায় মিস হয়ে যাবে। তাই যখনই আপনারা করমজল আসবেন বা সুন্দরবনে ঘুরবেন, এই এরিয়াতে আসবেন, অবশ্যই আপনাকে এই টাওয়ারে উঠতে হবে। চলেন আমরা এখন এই টাওয়ারের উপরে উঠবো। আমরা এখন করমজল পার্কের ওয়াচ টাওয়ারে উঠছি। অনেকে উঠছেন, আবার অনেকে নামছেন, আমরা এখন উঠছি। এই ওয়াচ টাওয়ারে উঠে এই এরিয়াটা আপনাদের একটু এরিয়াল ভিউ নেওয়ার চেষ্টা করবো আর আপনাদের দেখানোর চেষ্টা করবো। চলেন আমরা এই ওয়াচ টাওয়ারের একবারে উপরে উঠি। ওয়াও, আমরা এখনো ওয়াচ টাওয়ারের উপরে উঠতে পারিনি, সাথেই দেখেন সুন্দরবনের কি ভাইব, কি সৌন্দর্য, জাস্ট ওয়াও। চলেন আমরা একবার উপরে উঠি। এই সাইডটা থেকে দেখেন এই ভিউটা, অনেকে ছবি তুলছে, দেখেন এই ভিউটা দেখেন। ওয়াও, যত উপরে উঠতেছি তত যেন শুধু ওয়াও আর ওয়াও। দেখেন এই সাইড থেকে সুন্দরবনের একটা ভাইব পাওয়া যাচ্ছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, আর এই যে সামনে চিকন নদীটা, এটা মূলত সুন্দরবনের বিখ্যাত পশুর নদী। চলেন উপরে যাই। আমরা ইতিমধ্যে সুন্দরবনের করমজল পার্কের ওয়াচ টাওয়ারের একবারে চূড়ায় এসেছি। দেখেন এই চূড়া থেকে, মানে একবার উপর থেকে কেমন দেখে সুন্দরবনটা দেখেন। এই ওয়াচ টাওয়ারের উপর থেকে পুরো করমজল পার্কের মানে পুরো এরিয়াটা দেখা যাচ্ছে। দেখেন এটা হচ্ছে সুন্দরবনের করমজল পার্কের পুরো এরিয়া। দেখেন কত বড়, কত বড়, মানে পুরো এরিয়াটা আসলে ঘুরে দেখা একটু কষ্টসাধ্য হবে। ভাই বলেন, আমি তো হাঁপাই গেছি টাওয়ারে উঠতে। এই টাওয়ারে যেন বয়স্ক লোক না ওঠে, বয়স্ক বয়স 40+, হ্যাঁ, তারা যেন সাহস না করে। কেন? আরে না, শুনেন, 40+রা আরো বেশি এনার্জেটিক, বুঝছেন? তারা আরো দ্রুত উঠে যাবে, কারণ তারা এত বেশি মানে প্র্যাকটিক্যাল করে। ভাই একটা মজার কথা বলছে যে 40+রা যেন এই টাওয়ারে না উঠে, সবাই উঠতে পারে। আর আমি যতটুকু জানি যে 40+রা আমাদের চেয়ে বেশি স্ট্রং, তো তারা যেন অবশ্যই উঠে। সত্যি বলতে করমজলের এই ওয়াচ টাওয়ারের উপর উঠে নিজেকে একটু রাজা রাজা ফিল হচ্ছে, অন্যরকম ফিল হচ্ছে। মনে হচ্ছে যে এই বনের মালিক আমি, যদিও এই বনের কিঞ্চিত পরিমাণ জায়গাও আমার নাই। তবে আমার ভিডিও দেখে কেউ যদি আমাকে এতটুকু জায়গা দেওয়ার চেষ্টা করে, আমি এতটাই খুশি হব। আমি আসলে এখানে একটা ঘর বানাইতে চাই, বাঘের সাথে থাকতে চাই। করমজলের ওয়াচ টাওয়ারের একবারে উপর থেকে আপনাদের লাস্টবারের মতন সুন্দরবনের একটা এরিয়াল ভিউ দেওয়ার চেষ্টা করি। দেখেন ভাই কি নীরব, কি সুন্দর। আসলে ঘর থেকে যদি আমরা না বের হই, আমরা যদি আমাদেরকে না এক্সপ্লোর করি, তাহলে এই যে সৌন্দর্য, আল্লাহ তাআলার সৃষ্টিগুলো, এই সৌন্দর্যগুলো আসলে মানে আমাদের কাছে অধরা থেকে যাবে। ওয়াচ টাওয়ারের একবার উপরে একটা জিনিস আপনাদের দেখাতে চাই, এটা না দেখালেই নয়। তারপরে এখানে দেখেন কত ভালোবাসার চিহ্ন, মানে সব ভালোবাসার চিহ্ন রেখে রেখে গেছে। আবার কত তারিখে দিছে সে তারিখও মেনশন করছে, 1/11/24। হ্যাঁ ভাই, কিছু বলবেন নাকি? লিপস্টিক দেখছেন, লিপস্টিক দিয়ে লিখে দিছে। কি ভালোবাসা, মানে পুরা ভালোবাসা আর বই প্রকাশ এই পিলারের উপর দিয়ে চলছে আর কি, মানে পুরা দিয়ে দিছে ভালোবাসা। নর্মালি করমজল পার্কে এত গভীরে কোনো পর্যটকই আসে না, কিন্তু আমরা আসছি আপনাদের দেখানোর জন্য। দেখেন কত গভীর, মানে কত গহীনে চলে গেছে। আর এই সাইডটা যদি দেখাই, এই সাইডটা থেকে আর কিছুটা এগিয়ে গেলে আমরা পশুর নদী পাবো। অলরেডি বড় ভাই সামনে চলে গেছেন, আমি তার পিছনে আছি।
এই দেখুন, এই হচ্ছে সেই পশুর নদী। এই নদীর পানি মূলত এত যখন জোয়ার আসে তখন পানিটা একেবারে এই পর্যন্ত উঠে আসে, মানে গাছগুলোকে টাচ করে। কিন্তু এখন যেহেতু ভাটা চলছে তাই পানি খুব র্যাপিডলি নেমে গেল। আমরাও যখন আসছি এখানে মানে আধা ঘন্টা হয়নি, আধা ঘন্টা আগেও পানি এই পর্যন্ত ছিল, কিন্তু পানি খুব দ্রুতই নেমে যাচ্ছে। মূলত সুন্দরবনে যারা মাছ শিকার করে তারা এই ভাটার জন্য অপেক্ষা করে। যখন ভাটা হয়ে যায় তারপরে তারা এই পশু নদীর ভিতরে দিয়ে সুন্দরবনের গভীরে চলে যায় যে মাছ ধরে। আসেন ভাই, আমরা আরেকটু গভীরে যাই। ভীষণ ভালো লাগতেছে এই সুন্দরবন অভিযানের এই মুহূর্তটাকে আমি ভীষণ উপভোগ করছি। আমার ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে যে আসলে সুন্দরবনের যে রিয়েল ভাইব, রিয়েল যে ভিউ, সেটা আসলে এই বনের ভিতরেই। সামনে কি রিস্ক আছে না আছে ভাই, এটা এখন মানে কোনোভাবে মাথায় কাজ করতেছে না, খেলতেছে না। এখন শুধু একটা জিনিসই খেলতেছে যে আমরা আমাদের ট্রিপটাকে, আমরা আমাদের ভ্রমণটাকে এখন উপভোগ করছি। হ্যাঁ, আপনারা আপনাদের ভ্রমণটাকে উপভোগ করুন, তাহলে আসলে ভ্রমণের সার্থকতাটা থাকে, যেটা এখন আমরা পাচ্ছি। কারণ আমরা চাই নাই যে এখানে একটু রিল্যাক্স থাকুক, আমরা একটু বেডে মজা করি। সুন্দরবনে আসলে আসলে এটা চাওয়াটাও কতটা যৌক্তিক আমি জানি না, কারণ আমরা একটু সারভাইভ করি, একটু ঘুরি, একটু এক্সট্রিম লেভেলে যাই। এই জিনিসটাই আমরা হয়তো বা চাই যারা সুন্দরবনে আসে। আর অন্যান্য জায়গার হিসাবটা একটু ডিফারেন্ট থাকবেই, কারণ পাহাড়ের ভাইব, পাহাড় ওইটা অন্যরকম হবে। আবার সমুদ্রতে গেলে সবাই একটু রিল্যাক্স ট্রিপেই করে, সমুদ্র স্নান করবে, গোসল করবে, করে যে রুমের ভিতর সুন্দর করে শুয়ে একটু রেস্ট করবে, সবাই বসে থাকবে। বাট সুন্দরবনটা টোটালি ডিফারেন্ট। সুন্দরবনে যদি আপনি রুমের ভিতর শুয়ে বসে রেস্ট করে সময় পার করেন তাহলে সত্যিই আপনার এই ট্রিপটা ব্যর্থ, আমি মনে করি ব্যর্থ। এই পর্যায়ে সুন্দরবনের এই সাইডটা আপনাদের একটু দেখাই। দেখেন, মানে জঙ্গল এত ঘন হয়ে গেছে যে কোনোভাবেও আমরা চেষ্টা করলেও এই জঙ্গলের ভিতর দিয়ে আপনার যেতে পারবো না। দেখেন কত মানে ঘন হয়ে গেছে। আমরা যে সাইড দিয়ে আসছিলাম তখন হালকা ছিল, বাট এই সাইডটা এতটাই ঘন যে আমরা কোনোভাবেও আর সামনে আগানোর কোনো সুযোগ নাই। তারপরে আমরা দেখতেছি আমাদের নিজের মতন করে দেখার চেষ্টা করছি, যেহেতু সুন্দরবনে আসছি তাই বন্যভাবেই সুন্দরবনটাকে এক্সপ্লোর করতে হবে। করমজল পার্কের সবচেয়ে আকর্ষণের যে কেন্দ্র সেটা হচ্ছে মূলত এই ট্রেলটা, যেটা সব সময় আমরা বিভিন্ন ভিডিওতে দেখে থাকি। এই ট্রেল সম্পর্কে এখানে একটা ডিটেলস দেওয়া আছে, একটা বোর্ড দেওয়া আছে, আমি আপনাদের সেটাও একটু দেখাবো। দেখেন এই ট্রেলটা কিভাবে গেছে, মানে একবারে বনের মধ্য দিয়ে এই ট্রেলটা গেছে। আর এই ট্রেলের ডিটেলসটা হচ্ছে মূলত এটা, যে এটা হচ্ছে ফুড ট্রেল। এটা 1226 মিটার। এখানে একটা সতর্কীকরণও তারা দিয়ে রাখছে যে এই ট্রেল টাওয়ার ছাড়া বনের মধ্যে চলাফেরা করবেন না। মানে যদি আপনারা বনের মধ্যে চলাফেরা করেন তাহলে চেষ্টা করবেন এই ট্রেলটা দিয়ে চলতে। মানে এই ট্রেলটা যেখানে থেমে গেছে এর বেশি আপনারা যাবেন না। মূলত এই বিলবোর্ডে সেই কথাটাই বলা হয়েছে। করমজলের এই ট্রেলটা দিয়ে হাঁটছি আর সুন্দরবনের যে রিয়েল ভিউ সেটা উপভোগ করছি। ভীষণ ভালো লাগছে ভাই, ভীষণ ভালো লাগছে। মানে পুরাটা এই ট্রিপের আমি মনে করি পুরাটা সার্থক হয়েছে এই ট্রেলটা দিয়ে হেঁটে। দেখেন এই ট্রেলটা এত বড় ভাই, এটা হচ্ছে পুরা 1226 মিটার, মানে ভাবেন কত বড়। কিন্তু বন বিভাগ এখান থেকে একটা সতর্কীকরণ করছে যে আপনারা এই ট্রেলটা উপভোগ করুন, কিন্তু এই ট্রেলের বাইরে যেন না। দেখেন এখানে বানর থেকে সাবধান থাকবেন, বানররা কিন্তু আপনাদের মূল্যবান জিনিস ছো মেরে নিয়ে চলে যাবে। সুন্দরবনের করমজল থেকে এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে খুব দ্রুত নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।